Dear learners, most welcome to today's particular grammar class. Our today's objective is pronoun referencing. সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসটি হলো প্রোনাউন রেফারেন্সিং নিয়ে। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের 8 নং কোশ্চেন, যে কোশ্চেনটি হলো প্রোনাউন রেফারেন্সিং। এটা তোমাদের এসএসসি সিলেবাসে ছিল না, ইট ইজ ইনক্লুডেড ইন দ্য এসএসসি। তো তোমাদের জন্য এটা একটা নতুন আইটেম। তো ডিয়ার লার্নার্স, প্রোনাউন রেফারেন্সিং ক্লাসে আমরা আজকে এ টু জেড আলোচনা করব, যে একটা প্রোনাউন রেফারেন্সে যে ধরনের কোশ্চেন এসে থাকে, এই কোশ্চেনটা কীভাবে সলভ করা যাবে, এটার স্ট্র্যাটেজিগুলো কী হবে, এবং আমরা বোর্ডে যখন একটা প্রোনাউন রেফারেন্সিং কোশ্চেন থাকবে সেখান থেকে আমরা কীভাবে পারবো। তাছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এই প্রোনাউন রেফারেন্সিং বা প্রোনাউন সেকশন থেকে কী ধরনের কোশ্চেন আছে সে একটা চমকপ্রদ আমরা নির্দেশনা প্রদান করব। তো ডিয়ার লার্নার্স, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রোনাউন রেফারেন্সিং ক্লাসটিতে। তো প্রোনাউন রেফারেন্সিং হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 8 নম্বর একটা কোশ্চেন। তো তোমরা প্রথমেই কোশ্চেনটা পড়ে নাও, আমরা কোশ্চেনটা পড়ে নিচ্ছি। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। নিচের যে একটা প্যারাগ্রাফ থাকবে, অর্থাৎ একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মধ্যে প্রথম বলা হয়েছে আইডেন্টিফাই। যে আইডেন্টিফাই করার জন্য বলা হচ্ছে, আইডেন্টিফাই হলো চিহ্নিত করা, দ্য আনক্লিয়ার প্রোনাউন। দ্য আনক্লিয়ার হলো আই মিন দ্যাট ইজ নট ক্লিয়ার, যেটা ক্লিয়ার না, যেটা অস্পষ্ট। তো আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ যেই প্রোনাউনগুলো আনক্লিয়ার, অস্পষ্ট, সেই জায়গাটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। তাহলে আওয়ার ফার্স্ট জব ইজ টু আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ প্রোনাউনের যেই জায়গাটাতে আনক্লিয়ার থাকবে অথবা এরর থাকবে, ভুল থাকবে, সেই জায়গাটা খুঁজে বের করা ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। ওয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। তো যেখানে প্রয়োজন হবে প্রোনাউন রেফারেন্সটাকে ক্লিয়ার করে একটা সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে। এটা হলো আমাদের একটা কাজ। তার মানে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা প্রথম কাজ হলো আইডেন্টিফাই। কি আইডেন্টিফাই করতে হবে? দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস, অর্থাৎ যে প্রোনাউনের যেই জায়গাগুলোতে অস্পষ্টতা রয়েছে, ভ্যাগনেস রয়েছে, সেই জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য যে রেফারেন্স দিতে হয় সেই রেফারেন্স দিয়ে সেই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এটা হলো আমাদের কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা যদি আমরা আত্মস্থ করতে চাই তাহলে আমাদেরকে যা জানতেই হবে সেগুলো হলো ডেফিনিশন অফ প্রোনাউনের সংজ্ঞা জানতে হবে, ক্লাসিফিকেশন অফ প্রোনাউনের শ্রেণীবিভাগ জানতে হবে, ফরমেশন অফ প্রোনাউনের ফরমেশন বা গঠন জানতে হবে। তারপর আইডেন্টিফাইং প্রোনাউন এরর, অর্থাৎ প্রোনাউনের কোন জায়গাতে এরর রয়েছে বা ভুল রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো, ইট ইজ নিয়ারলি টপিক ফর ইউ, এটা হলো নাউন প্রোনাউন এগ্রিমেন্ট, অর্থাৎ নাউনের সাথে প্রোনাউনের যে চুক্তি বা এগ্রিমেন্ট, এটা আমরা ডিসকাস করব, ডিটেলস করব। তো আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস অর্থাৎ অ্যান্টিসিডেন্টস, এটা একটা বিষয়। আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স কি, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট, যেটা অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্টস কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এই যে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা বিষয় সম্পর্কে যদি আমাদের ট্রান্সপারেন্ট নলেজ থাকে, দেন ইট ইজ পসিবল ফর অল অফ দ্য স্টুডেন্টস টু সলভ দিস কোশ্চেন নাম্বার 8। এই যে কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে 5টি জায়গায় অস্পষ্টতা থাকবে, প্রোনাউনের ইউজের যে অস্পষ্টতা থাকবে এবং কখনো কখনো এরর থাকবে, অর্থাৎ ভুল থাকবে, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এগুলো জানতে গেলে আমরা প্রথমে এখান থেকে চলে আসি, ডেফিনেশন অফ প্রোনাউন, তারপর আমরা এভাবে সিস্টেমেটিক্যালি আলোচনাটা করি। তাছাড়া এই যে প্রোনাউনের যে এখানে যে কয়টা বিষয় আছে, এই প্রোনাউনের এগুলো ছাড়াও প্রোনাউনের অসংখ্য বিষয় আছে যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আছে।
পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা এগুলো কিভাবে জানবো? তো ফর ইউর বেটার ইনফরমেশন আই লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি তোমাদেরকে ইনফর্ম করতে চাচ্ছি যে FI ইংলিশ উইন্ডো এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রোনাউন রেফারেন্সের অনেকগুলো প্রায় 8-10টা লেকচার পাবে, যে ক্লাস পাবে। যেই ক্লাসগুলো তুমি যদি শোনো তাহলে তুমি প্রোনাউন সেকশন থেকে ভার্সিটিতে 2 থেকে 3 নম্বর তুমি কনফার্ম করতে পারবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের সিস্টেমেটিক আলোচনায়। ডেফিনিশন অফ প্রোনাউন, আমি এখানে চলে যাচ্ছি। ডেফিনিশন অফ প্রোনাউনের সংজ্ঞা দিচ্ছি। প্রো শব্দের অর্থ হলো পরিবর্তে, আর নাউন এটা মানে হলো নাম। নাউন হলো নাম। তাহলে প্রো শব্দের অর্থ হলো পরিবর্তে, আর নাউন মানে হলো নাম। সরি, এখানে এই শব্দটা নাউন হলো নাম, অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এটা সহজ কথা। যেমন সৈকত ইজ এ গুড স্টুডেন্ট। সৈকত ইজ আ গুড স্টুডেন্ট। তো এখানে সৈকত হলো একটা নাউন। তো তারপর সেন্টেন্সটা লিখলাম যে হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই যে সৈকত এই নামটার পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, হিটাই হলো এখানে প্রোনাউন। তো এক কথায় আমরা প্রোনাউনের সঙ্গে সবাই জানি। তো আমরা যদি ইন এ ওয়ার্ড আমরা যদি এক কথায় বলি যে হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন ইজ সাবস্টিটিউট ওয়ার্ড। প্রোনাউন হলো সাবস্টিটিউট ওয়ার্ড, অর্থাৎ পরিবর্তিত শব্দ। যে শব্দের অর্থাৎ একটা নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে সেই শব্দগুলো হলো প্রোনাউন। এবার আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। এগুলো আমরা জানি, তারপর আমরা স্কিম থ্রু আলোচনা করি যাতে করে আমাদের আলোচনাটা সিস্টেমেটিক হয়, স্ট্র্যাটেজিক হয়। ক্লাসিফিকেশন, তাহলে ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি এখানে 8 ধরনের প্রোনাউনের একটা ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। যেমন পার্সোনাল প্রোনাউনগুলো কী কী হবে আমরা জানি, তারপরে আমরা একটু রেমিনিশনস করি, স্মৃতি রোমন্থন করি। আমরা হয়তো ভুলে গেছি অনেকেই। যেমন পার্সোনাল প্রোনাউন হি, শি, দে, উই, এই প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউন। তো হু, হুইচ, হোয়াট, এই প্রোনাউনগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর হলো সাম, নান, এনি, মেনি, ওয়ান, এই প্রোনাউনগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন। তো ইনডেফিনিট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্টভাবে বোঝানো হয়, অনির্দিষ্টভাবে বোঝানো হয় বলে, যেমন সাম, এই যে একটা নান, এনি, মেনি, ওয়ান, অনির্দিষ্টতা বোঝাচ্ছে বলে সেটা হলো ইনডেফিনিট প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ডিস্ট্রিবিউট এই শব্দের অর্থ হলো বন্টন করা, অর্থাৎ বন্টন করে দেওয়া। যেমন ইচ, প্রত্যেকে, নান, আইদার, নাইদার, এভরি, এই যে প্রোনাউনগুলো এগুলো প্রোনাউন এবং এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেট শব্দটা থেকে এসেছে ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেট শব্দের অর্থটা হলো নির্দিষ্ট করা, সুস্পষ্টভাবে বোঝানো। যেমন দিজ, দিজ, দ্যাট, দোজ, সাচ, এই যে শব্দগুলো, এই যে প্রোনাউনগুলো, এগুলো ডেমনস্ট্রেট করেছে কোনো নাউনগুলোকে বা অথবা কোনো নাউনকে অথবা কোনো নাউন সমূহকে সুনির্দিষ্টভাবে বুঝিয়ে থাকে। যেমন দিস ইজ এ প্যান, এটা একটা কলম। দিস প্যান ইজ মাইন, এটা আমার কলম। দিস নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, ডেমনস্ট্রেট করা হচ্ছে। তো এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। টু লার্নার্স, তোমরা জানো, তারপর আমি একটু রেভিনিশনস করেছি। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, দ্যাট, এই যে প্রোনাউনগুলো এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। তো সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করে। রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, তারপর ওয়ান অ্যান্ড আদার, এই যে প্রোনাউনগুলো হলো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল হলো পারস্পরিক, অর্থাৎ পারস্পরিকভাবে বোঝানো হয়। ইচ আদার, ওয়ান অ্যান্ড আদার, তো এই যে একে অপরকে। রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে দেখো সেলফ, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, ইজ সেলফ অথবা সেলফস। যেমন আমরা যদি একটা শব্দ লিখি, যেমন লিখলাম যে দেম সেলফস, এই যে দেম সেলফস লিখলাম আমরা, এই যে দেম সেলফস, এটাও একটা প্রোনাউন। দেম সেলফস, এটা হলো সেলফ, এটা সিঙ্গুলার ছিল, এটা প্লুরাল, তাই দেম সেলফস হয়ে গেছে। দেম সেলফস, তো এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো এগুলো সম্পর্কে আরও অনেক কথা আছে, যেগুলো তোমরা FI ইংলিশ উইন্ডোতে সেই ক্লাসগুলো করলে তোমার কাছে আরও বেশি স্বচ্ছ ধারণা তুমি পাবে। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড কাজে চলে যাই, সেকেন্ড ক্যাটাগরিতে চলে যাই, ফরমেশন অফ প্রোনাউন। প্রোনাউনের
গঠন, অর্থাৎ প্রোনাউনগুলো গঠন, এটা আমরা এটা কোন গঠনটা বলছি, পার্সোনাল প্রোনাউনগুলোর বিভিন্ন ফর্ম, যথা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এই ফর্মগুলোকে আমরা ফরমেশন অফ প্রোনাউন বলছি। অর্থাৎ এই যে পার্সোনাল প্রোনাউনগুলো, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো যেগুলো আমরা দেখলাম যে হি, শি, দে, উই, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো, এই পার্সোনাল প্রোনাউনগুলোর সাবজেক্টিভ ফর্ম কি, অবজেক্টিভ ফর্ম কি, পসেসিভ ফর্ম কি, এগুলো আমাদেরকে জানতেই হবে প্রোনাউন রেফারেন্সিং যদি আমরা ভালোভাবে বুঝতে চাই। তো যেমন আমরা এই সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম, এই তিনটা জিনিস আমরা নিচে আলোচনা করব। সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম। যেমন আই হলো সাবজেক্টিভ, আই হলো সাবজেক্টিভ, মি হলো অবজেক্টিভ ফর্ম, আর মাই হলো পসেসিভ ফর্ম। এভাবেই হি হলো সাবজেক্টিভ ফর্ম, হিম অবজেক্টিভ ফর্ম, হিজ পসেসিভ ফর্ম, শি সাবজেক্টিভ ফর্ম, এটা হলো হার অবজেক্টিভ ফর্ম, হার্স হলো পসেসিভ ফর্ম, ইউ সাবজেক্টিভ ফর্ম, আবার ইউ এটা অবজেক্টিভ ফর্ম, সেটা সেম দেখা যাচ্ছে। তারপর হলো ইউর, এটা পসেসিভ ফর্ম। তো হ্যাঁ ঠিক আছে, উই হলো সাবজেক্টিভ ফর্ম, আস সাবজেক্টিভ ফর্ম, তারপর আওয়ার হলো পসেসিভ ফর্ম। ইন দ্য সেম ওয়ে দে সাবজেক্টিভ ফর্ম, দ্যাম অবজেক্টিভ ফর্ম, অ্যান্ড দেয়ার এটা হলো পসেসিভ ফর্ম। অর্থাৎ মালিকানা বোঝানো হচ্ছে, যেটা দ্বারা মালিকানা বোঝানো হয়। যে এই যে ফর্মগুলো আমাদের জানতে হবে। তাহলে এগুলো প্রোনাউন, আমরা যদি প্রোনাউন রেফারেন্সিংয়ের যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজের মধ্যে যদি এইসব ফর্মগুলো ব্যবহৃত হবে, তো তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা প্রোনাউনেরই একটা ফরমেশন। সো এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই বা না বোঝার কোনো কিছু নেই। এবার আমরা নেক্সট আমরা ক্যাটাগরিতে চলে যাই। নেক্সট, আইডেন্টিফাইং প্রোনাউন ইরর। এখানে একটা শব্দ আছে ইরর। ইরর এই শব্দের অর্থটা হলো ভুল। ইরর, ঠিক আছে, ইরর শব্দের অর্থটা হলো ভুল। আর আইডেন্টিফাই হলো চিহ্নিত করা, অর্থাৎ প্রোনাউনের কোন জায়গাতে ভুল আছে সেটা চিহ্নিত করি আমরা। তো এখানে আমরা দেখব যে প্রোনাউনের ইররগুলো আমরা খুঁজে বের করি। তো যেমন এখানে দ্য মাদার রোজ ইন হার অ্যান্ড শি ওয়াজ ভেরি স্ট্রং। এখানে লাল চিহ্নিত যে প্রোনাউনটা আছে এটা হলো ইরর। এটা আমি তোমাদেরকে আগে থেকে লিখে রেখেছি, তো তোমাদের ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, দ্য মাদার রোজ ইন হার। এখানে দ্য মাদার বলতে তোমরা কিন্তু খুবই সচেতন থাকবে এখানে আইডেন্টিফাই করতে, কারণ দ্য মাদার বলতে এখানে মাকে বোঝানো হয়নি। এখানে দ্য মাদার বলতে যে শব্দটাকে মাতৃত্ব বোঝানো হয়েছে। এখানে দ্য মাদার বলতে বোঝানো হয়েছে মাতৃত্ব। তো তারপর রোজ, এখানে রোজ বলতে আবার গোলাপ ফুলকে বুঝে ফেলো না ভুলবশত এখানে, ঠিক আছে। তো গোলাপ ফুল না, এখানে রোজ হলো রাইজ, হলো জেগে ওঠা। রাইজের পাস্ট ফর্ম হলো রোজ। তাহলে এই যে রোজ হলো রাইজের পাস্ট ফর্ম। তার মানে ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো, তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো। অ্যান্ড শি ওয়াজ ভেরি স্ট্রং। এখানে শি বলতে মাকে বোঝানো হয় না, মাতৃত্বটাকে বোঝানো হয়। তাই আমরা এই শিটাকে এখানে, এটা ইরোর, এটা ভুল হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা রেড ইঙ্কে আমরা লিখেছি, লাল কালিতে আমরা লিখেছি যে সেটা বলতে। তাহলে এই শি বলতে মাতৃত্বকে বোঝানো হয়েছে। সো এটার পরিবর্তে প্রোনাউন কি হয় দেখো, যে আমরা লিখেছি এটা স্ট্রং। দ্য মাদার রোজ ইন হার অ্যান্ড ইট ওয়াজ ভ্যারি স্ট্রং। এবং ইহা, তার মানে শি হবে না, সেটা হলো টোটালি একটা ইরোর, এটা একটা ভুল। এবং এটার পরিবর্তে এটার প্রোনাউন, কারেক্ট প্রোনাউন হলো ইট। সো দ্য মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো। অ্যান্ড ইট ওয়াজ ভ্যারি স্ট্রং, এবং এটা ছিল খুবই প্রকট, খুবই শক্তিশালী। এবার আমরা for the betterment of our discussion, we must know the definition of antecedent. Dear learners, antecedent একটা শব্দ, এটা গ্রামারের একটা শব্দ, এটা প্রোনাউন রেফারেন্সিংয়ে আলোচনা হয়ে থাকে। অ্যান্টিসিডেন্ট হলো বাংলা দ্বিতীয় পত্রে এটাকে বলা হয় পূর্বপদ। ডিয়ার লার্নার্স, আমি আবার বলছি, অ্যান্টিসিডেন্ট হলো পূর্বপদ। তো আমরা সেটার সংজ্ঞাটা যদি একটু আনুষ্ঠানিকভাবে দিয়ে থাকি, তাহলে দেখো, প্রোনাউন যে নাউনটির পরিবর্তে বসে সে নাউনটিকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলে। রিপিট, প্রোনাউন যে নাউনটির পরিবর্তে বসে সে নাউনটিকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলে। আমরা যদি এক্সাম্পল দিই, সৈকত ইজ এ গুড স্টুডেন্ট। সৈকত হলো একজন ভালো ছাত্র। হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তো এই জায়গাটার মধ্যে হিটা হলো, এই যে দেখো, প্রোনাউন হলো হি আর অ্যান্টিসিডেন্ট হলো সৈকত।
এই যে প্রোনাউনটা, এটা হলো হি হলো প্রোনাউন। তো প্রোনাউনটা কার পরিবর্তে বসেছিল? সৈকতের পরিবর্তে বসেছিল। সো সৈকতটা হলো যে হি এর একটা অ্যান্টিসিডেন্ট। তার মানে আমরা সহজে দেখব 2টা বা 3টা বা 4টা বা 5টা সেন্টেন্স বিশিষ্ট বা 10টা সেন্টেন্স বিশিষ্ট কোনো একটা ফ্রেজের মধ্যে, কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে এর আগের সেন্টেন্সে যে এখানে এই প্রোনাউনটা বসবে, এর আগের সেন্টেন্সে কিন্তু একটা নাউনটা থাকবে। সেই নাউনটাকে বলা হয় কী বলা হয়? সেই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে আমরা প্রোনাউন রেফারেন্স পারতে গেলে অবশ্যই আমাদেরকে অ্যান্টিসিডেন্টগুলো সম্পর্কে, অর্থাৎ নাউন সম্পর্কে সচেতন থাকতে হবে। তো এখন নাউন যে শুধু নামই হবে এমনটা না, নাউন তো বিভিন্ন ধরনের হতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, প্রপার নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, যে কোনো নাউন হতে পারে। তো এই হলো আমরা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে ডিসকাস করলাম। এবার আমরা চলে যাই নাউন প্রোনাউন এগ্রিমেন্ট। ডিয়ার লার্নার্স, নাউন প্রোনাউন এগ্রিমেন্ট তোমার কাছে খুব নতুন একটা টার্ম মনে হতে পারে। তো অ্যাকচুয়ালি নাউন প্রোনাউন এগ্রিমেন্টটা হলো জাস্ট লাইক সাবজেক্টস অ্যান্ড ভার্বস, nouns and pronouns should agree in number within a sentence. অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউন প্রোনাউন যে রিলেশনশিপ, অর্থাৎ যেমন আমরা এক্সাম্পল দিয়ে কথাটাকে পুরো বোঝাচ্ছি। যেমন এখানে একটা সেন্টেন্স লিখলাম, এটা যদি এটা রং সেন্টেন্স, এটা আমরা রং সেন্টেন্স লিখেছি, এটাকে আবার আমরা কারেকশন করবো, কারেকশন করা আমি করে রেখেছি। তো when students arrive on the first day of school, যখন ছাত্রছাত্রীরা প্রথম দিন স্কুলে আসলো, he needs help finding the right classroom. তো এখানে হি নিডস, তাহলে এখানে হি তো এটা ভুল। দেখো এখানে স্টুডেন্টস, সাবজেক্টটা হলো স্টুডেন্টস প্লুরাল, তাহলে এটা যদি প্লুরাল যদি হয় তাহলে পরে এই যে সাবজেক্টটা তাদের, যেহেতু ছাত্রছাত্রীরা স্কুলে প্রথম এসেছে, তাই তাদের একটা একটা নির্দিষ্ট একটা ক্লাসরুম তাদের থাকতে হবে। তো তাদেরকে এই হি নিডস হেল্প, তার সাহায্যের প্রয়োজন, অর্থাৎ কেউ তাদেরকে সাহায্য করতে হবে। দিস ইজ ইউর রাইট ক্লাসরুম, এটা হলো তোমাদের ক্লাসরুম। এখানে তাহলে হি হবে না, এখানে হি কোত্থেকে হবে? কারণ এখানে তো স্টুডেন্টস অনেকগুলো, তাই এখানে হি না হয়ে এখানে হি হবে না। তো এখানে যাও হি, তো এখানে আমরা ইরোড দিয়েছি, ভুল দিয়েছি হলো হি, তাই ভার্ব এসেছে, এস বসেছে। কিন্তু যদি এটাকে আমরা কারেক্ট করি, যেমন এই সেন্টেন্স আমরা কারেক্ট করলাম, হিটা হয়ে গেল দে, এখানে অ্যাকচুয়ালি তো দে, তো দে হয়ে যাওয়ার কারণে এখন আর ভার্বের সাথে এসটা চলে গেছে, বা ভার্বের সাথে এসটা থাকবে না। কিন্তু এখানে হি থাকার কারণে ভার্বের সাথে এস হয়েছে। এই যে সাবজেক্ট, এই যে নাউন এবং এই যে প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের সাথে এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে বলা হয় নাউন প্রোনাউন এগ্রিমেন্ট। তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ডিয়ার লার্নার্স, এরপর আমরা আরেকটা সেন্টেন্স লিখি, দ্য জুরি ইজ ফার্ম ইন দেয়ার ডিসিশন। জুরিরা অর্থাৎ বিচারকগণ, বিচারক তাদের সিদ্ধান্তে ফার্ম, তাহলে এখানে দেখো জুরি শব্দটি, যে জুরি শব্দের অর্থটা হলো বিচারক, আবার একটা বিচারক মণ্ডলী হয়। জুরি শব্দটা কালেকটিভ নাউন হয়, আবার নাউন অফ মাল্টিটিউডও হয়। এই যে কালেকটিভ নাউন, নাউন অফ মাল্টিটিউড, এই যে কথাগুলো বলছি, এগুলোর উপর আলাদা আলাদা ক্লাস আছে, তোমাদেরকে আমি বলেছি ইংলিশ উইন্ডো ইউটিউব চ্যানেলে, তোমরা সেই ক্লাসগুলো খুঁজে পাবে। তো দ্য জুরি ইজ ফার্ম ইন ইটস ডিসিশন, এটা হবে ইটস, কারণ জুরি যেহেতু সিঙ্গুলার, এটা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই কারণে এখানে ভার্বটাও সিঙ্গুলার, এবং এখানে যে পসেসিভ প্রোনাউনটা এটা অবশ্যই সিঙ্গুলার হবে, তাই এটা হবে ইটস, কারেক্ট হবে ইটস। দ্য জুরি ইজ ফার্ম ইন ইটস ডিসিশন, তাহলে ইন দেয়ার ডিসিশন এটা ভুল, এটা রং, তাই রাইট হবে ইন ইটস ডিসিশন। তাহলে দেখো দ্য জুরি, তারপর হলো ইজ, দ্য জুরি, আর এটা হলো সাবজেক্ট, তাহলে এটা ভার্বটা সিঙ্গুলার এগ্রিমেন্টে হয়েছে, এবং এটা যে পসেসিভ প্রোনাউন এটাও সিঙ্গুলার এগ্রিমেন্টে হয়েছে। তো এই যে আমরা নাউন প্রোনাউন এগ্রিমেন্ট, এই যে নাউন প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের যে নাম্বার সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সেগুলো হলো নাউন প্রোনাউন এগ্রিমেন্ট। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রোনাউন রেফারেন্সিং বুঝতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে যাব, আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স অথবা অ্যান্টিসিডেন্ট। আমরা কিন্তু এই সিস্টেমেটিক যে আলোচনা করেছি, এই সিস্টেমেটিক আলোচনা থেকে
তোমরা খুব সহজেই প্রোনাউন রেফারেন্সের একটা ধারাবাহিক বিবরণ পেয়ে যাচ্ছ। তোমরা আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি শুনছো। তো এটা আমরা এখন আলোচনা করবো। তাহলে অ্যান্টিসিডেন্টের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে দিয়েছি। অ্যান্টিসিডেন্ট হলো পূর্বপদ, অর্থাৎ একটা সেন্টেন্সের যে জায়গায় প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে এর আগে যে নাউনগুলো থাকবে সেই নাউনগুলো হলো অ্যান্টিসিডেন্ট। এবার প্রোনাউন রেফারেন্স প্রবলেমগুলো সলভ করতে গিয়ে তুমি দেখতে পাবে যে অনেক জায়গাতেই প্রোনাউনটা আনক্লিয়ার, অথবা টোটালি প্রোনাউনটা তাহলে কী হবে, হয় একবারে কী থাকবে, হয় এমন থাকবে যে একেবারে ডিরেক্ট মিস্টেক, হ্যাঁ, হয় একেবারে ভুল, সরাসরি ভুল থাকবে, আর না হয় থাকবে কি কনফিউশন, খুবই কনফিউশন থাকবে, একটা কনফিউশন থাকবে। তো হয় তাহলে কি আমাদের দুটো জিনিস বুঝতে হবে, হয় প্রোনাউনটা সরাসরি ভুল থাকবে, তো সরাসরি ভুল থাকলে সেখানে আমরা সঠিক একটা প্রোনাউন, সঠিক একটা অ্যান্টিসিডেন্ট বসিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে, প্রোনাউন বসিয়ে দেবো, অ্যান্টিসিডেন্ট না, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হতে পারে, সরাসরি একটা আমরা প্রোনাউন, যেমন এক জায়গাতে দেওয়া আছে হি, আসলে এটা হবে দে, সো আমরা হি এর পরিবর্তে দে বসিয়ে দেবো, ডিরেক্ট মিস্টেক। তো এটা হলো কনফিউশন, অর্থাৎ সন্দেহ থাকবে, একটা কনফিউশন হলো একটা আনক্লিয়ারনেস থাকবে, হ্যাঁ, অস্পষ্টতা থাকবে, হ্যাঁ। তো সেটা আমরা এই দুইটা হলো কাজ আমাদের প্রোনাউন রেফারেন্সিংয়ে। তো unclear pronoun reference makes sentences confusing. তো এই যে unclear pronoun reference অথবা এটাকে বলা হয়, এটাকে আমরা অ্যান্টিসিডেন্টও বলতে পারি। তো unclear pronoun reference makes sentences confusing, vague and difficult to understand. যদি এই ধরনের unclear pronoun reference থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো হয়ে যাবে কনফিউজিং, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে যে কোন প্রোনাউনটা হবে, এখানে আমরা কোনটা ব্যবহার করব, কোন ফর্ম ব্যবহার করব। ভেগ হলো অস্পষ্ট, এটা অস্পষ্টতা তৈরি করবে, অ্যান্ড ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে খুবই কঠিন হবে। আমরা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন আনক্লিয়ার, আমরা আনক্লিয়ার এবং ক্লিয়ার, হ্যাঁ, তো প্রথম সেন্টেন্সে আমরা আনক্লিয়ার থাকবে, দ্বিতীয় সেন্টেন্সে আমরা ক্লিয়ার করে দেবো। তাহলে এটি হলো যে প্রোনাউন রেফারেন্সিং, অর্থাৎ আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সগুলোকে আমরা ক্লিয়ার করে দেবো। এবং এইভাবে ছোট ছোট যে আমরা যেভাবে আমরা সিস্টেম্যাটিক্যালি যে স্ট্রাকচারগুলো আমরা আলোচনা করলাম, এই স্ট্রাকচারগুলো তোমাদেরকে সিস্টেমেটিক্যালি সিকোয়েন্সিয়ালি আমরা যেভাবে বোঝাচ্ছি ঠিক এভাবেই আমরা যদি আত্মস্থ করি তাহলে প্রোনাউন রেফারেন্স তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো যেমন এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, কারণ আমরা কিন্তু প্রোনাউন রেফারেন্স করতে গেলে 5, 7টা, 10টা সেন্টেন্স থাকতে পারে, 10টা সেন্টেন্সও থাকতে পারে, হ্যাঁ। তো সেখানে কিন্তু আমরা আনক্লিয়ারনেসটাকে আবিষ্কার করব। যদি আমরা এখন ছোট ছোট সেন্টেন্সে যদি আমরা আনক্লিয়ারনেসটাকে আবিষ্কার করতে পারি, যেমন দি কনস্ট্রাক্টেড আ রোড ইন দ্য ভিলেজ, তারা গ্রামের মধ্যে একটা রাস্তা স্থাপন করলো। এখানে তারা কারা, যে দে, আমরা এখানে লাল চিহ্নিত দিয়েছি। তো দে তারা, তো দে তারা দ্বারা এটা কিন্তু ভেরি ভেগ, এটা অস্পষ্ট, আনক্লিয়ার, দে কারা। তো এখানে যদি আমরা এটাকে যদি ক্লিয়ার করি, যেমন রাস্তা যারা তৈরি করে, কারা তৈরি করে, অথরিটি অথবা ইঞ্জিনিয়ার্স। তো যেমন আমরা এখানে ক্লিয়ার করেছি, দ্য অথরিটি অর দ্য ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাক্টেড এ রোড ইন দ্য ভিলেজ। এই যে আমরা দে এর একটা কনফিউজড একটা জায়গা, এখানে যে আমরা দ্য অথরিটি অথবা দ্য ইঞ্জিনিয়ার্স আমরা লিখলাম, এগুলো হলো প্রোনাউন রেফারেন্স, হ্যাঁ, অথবা এগুলোকে অ্যান্টিসিডেন্টও বলা হয়। এগুলো সেন্টেন্সের মধ্যে হিডেন ছিল, লুকায়িত ছিল, আমরা এটা তৈরি করেছি, আমরা তৈরি করেছি। তো এবার আমরা এটা বুঝলাম, দ্য অথরিটি। এবার আই ফোন দ্য ডেইলি স্টার বাট দে ডিড নট রেসপন্স, এই জায়গাটা আনক্লিয়ার। দে কারা, আই ফোন দ্য ডেইলি স্টার, আমি ডেইলি স্টারকে ফোন করলাম, অর্থাৎ ডেইলি স্টার যে পত্রিকাটা, এই পত্রিকায় ফোন করলাম, অর্থাৎ পত্রিকা অফিসে আমি ফোন করলাম, তো দে ডিড নট রেসপন্স। তাহলে এই যে দে ডিড নট, এখানে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটা আমরা ক্লিয়ার করে নিই। তো এই যে এই টাইপের প্রবলেমগুলোই প্রোনাউন রেফারেন্সে থাকবে। আমরা ঠিক এভাবেই আমরা সেই প্রোনাউন রেফারেন্সগুলোকে সলভ করব। তো এটা ক্লিয়ার করি আমরা, ডিয়ার লার্নার্স। আই ফোন্ড দ্য ডেইলি স্টার বাট দ্য রিপোর্টার্স ডিড নট রেসপন্স। এখানে দে বলতে দ্য রিপোর্টার্সকে বোঝানো হয়েছে, অর্থাৎ সাংবাদিক যারা আছে বা প্রতিবেদন যারা দিয়ে থাকে। তো এখানে দে বলতে
দ্য রিপোর্টার্সকে বোঝানো হয়েছে। ডিয়ার লার্নার্স, এবার আমরা একটা সেন্টেন্সে চলে যাই, আরেকটু ক্রিটিক্যাল, আনক্লিয়ার। দেখবো যে আনক্লিয়ার, তো এই যে আমরা আনক্লিয়ার করছি, ঠিক এই কাজগুলো আমরা একটা সেন্টেন্সে এখন করছি, বাট আমরা একটা প্রোনাউন রেফারেন্স ক্লাসে, ফুল ক্লাসে আমরা বেশ কিছু সেন্টেন্সের মধ্য থেকে এই কাজগুলো করতে হবে। তবে মনে রাখতে হবে, আমরা যে জায়গায় প্রোনাউনটাকে গাইড করব, সে এর আগে অর্থাৎ অ্যান্টিসিডেন্টগুলো, অর্থাৎ যে প্রোনাউনটার জন্য আমরা রেফারেন্স ব্যবহার করব, অর্থাৎ নাউন ব্যবহার করব, এর আগের সেন্টেন্সে সেই নাউনগুলো থেকে আমাদেরকে সেটা চিন্তা করতে হবে। আর সেজন্য কিন্তু টোটাল সেন্টেন্সের যে ফিলসফিটা, সেন্টেন্সের যে টোটাল মিনিংটা, ইন্টারনাল মিনিংটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো ঠিক আছে, এবার আমরা লিখলাম দাও মিস্টার রহমান ইজ রিচ। যদিও মিস্টার রহমান যদিও ধনী, হি মেড নো ইউজ অফ ইট। সে এটার কোনো অপব্যবহার করে না। তাহলে এখানে যে আমরা ইট ব্যবহার করলাম, এটা অস্পষ্ট, আনক্লিয়ার। এটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এটাকে ক্লিয়ার করতে গেলে এই সেন্টেন্সের মধ্যে কোন নাউনটা, এটার অ্যান্টিসিডেন্টটা কী হবে? এটার অ্যান্টিসিডেন্টটা কি মিস্টার রহমান হবে নাকি রিচ হবে? আবার রিচটা তো লেখা যাবে না, কারণ রিচটা লেখা যাবে না কী জন্য? সেটা তো নাউন হইতে হবে। তো যদি নাউন না হয়, যেমন এখানে রিচই হবে, অর্থাৎ সে যদিও মিস্টার রহমান খুব ধনী ছিল, সে এটার কোনো অপব্যবহার করেনি। এটার মানে হলো তার যে ধনীর না, এটা হবে ধন সম্পদের। তাহলে এখানে যদি এটা অ্যাডজেক্টিভ আছে, তো সেটাকে নাউনে নিয়ে আসতে হবে, কারণ নাউন ছাড়া তো অ্যান্টিসিডেন্ট ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে রিচ হবে। তাহলে এখান থেকে আমরা কীভাবে করেছি, দো মিস্টার রহমান ইজ রিচ, হি মেড নো ইউজ অফ হিজ রিচেস। তার যে ধন সম্পত্তিগুলি, এখানে রিচের সাথে ইএস দিয়ে দিলাম, তাহলে সেটা নাউন হয়ে গেল, হিজ রিচেস। তার যে ধন সম্পদের কোনো ধরনের অপব্যবহার করেনি। এই যে একটা ভেগনেস বা একটা আনক্লিয়ারনেস আমরা এখানে বিদরিত করতে পারলাম, আনক্লিয়ারনেস, হিজ রিচেস। তাহলে দেখো রিচটা হয়ে গেছে রিচেস, অর্থাৎ নাউন হয়ে গেছে। তো এই যে অর্থাৎ প্রোনাউন হতে হলে তো নাউনই হতে হবে, তাই না? তাহলে আনক্লিয়ার। এবার আরেকটা সেন্টেন্স দেখি, এটা টেক দ্য লেটার আউট অফ দ্য এনভেলপ অ্যান্ড থ্রো ইট অ্যাওয়ে। এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো মেনি অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এখানে কয়েকটা অ্যান্টিসিডেন্ট আছে, কিন্তু প্রোনাউন হলো একটা, এখানে এটা অস্পষ্ট। তো এই যে প্রোনাউনটার পরিবর্তে আমাদেরকে অ্যান্টিসিডেন্ট ব্যবহার করতে হবে, কিন্তু অ্যান্টিসিডেন্ট তো এখানে কয়েকটা। যেমন এখানে লেটার, এটা একটা অ্যান্টিসিডেন্ট, তার মানে নাউন। এনভেলপ, এটা একটা অ্যান্টিসিডেন্ট, নাউন। তো এখন বলছে টেক দ্য লেটার আউট অফ দ্য এনভেলপ, বলা হয়েছে যে খাম থেকে চিঠিটা খোলো অ্যান্ড থ্রো ইট, এবং এটাকে ফেলে দাও, থ্রো ইট অ্যাওয়ে, এটাকে ফেলে দাও। তো কোনটাকে ফেলে দিতে বলছে? এটাকে লেটারটাকে ফেলে দিতে বলছে নাকি এনভেলপটাকে ফেলে দিতে বলছে? এমন হতে পারে যে চিঠিটা ফেলে দিতে হবে অ্যান্ড খামটা রেখে দিতে হবে, এমনটা তো হতে পারে। আবার খামটা ফেলে দিতে হবে, চিঠিটা রেখে দিতে হবে, এমনটাও তো হতে পারে। তো দুইটা কিন্তু কনফিউশন। তো এই কনফিউশন দূর করতে গেলে আমরা কী করবো, এটাকে আমরা ক্লিয়ার করবো। দেখো ক্লিয়ার কীভাবে করি, টেক দ্য লেটার আউট অফ দ্য এনভেলপ অ্যান্ড থ্রো, দুইটাই হতে পারে, এটা এনভেলপও হতে পারে, লেটারও হতে পারে। তো এটাকে আমরা ক্লিয়ার করলাম, এটা একটা অ্যান্টিসিডেন্ট ধরলাম, দুইটি হতে পারে। তো আমরা যদি সেন্টেন্সটাকে একবার করি যে টেক দ্য লেটার আউট অফ দ্য এনভেলপ অ্যান্ড থ্রো দ্য এনভেলপ, তাহলে এবং এনভেলপটাকে কী করো, ফেলে দাও। তার মানে চিঠিটা রেখে এনভেলপটা ফেলে দাও। আবার এমনও তো হতে পারে এটা কোনো একটা সমস্যা আছে, যদি চিঠিটা থাকে তাহলে কোনো সমস্যা আছে, চিঠিটা ফেলে দেওয়াটাই জরুরি, ইমার্জেন্সি। সেই জন্য টেক দ্য লেটার আউট অফ দ্য এনভেলপ অ্যান্ড থ্রো দ্য লেটার, এখানে দ্য এনভেলপ অথবা দ্য লেটার এমন হতে পারে। তাহলে এই যে দ্য, দ্য লেটার, দ্য এনভেলপ এমন হতে পারে, এই যে দ্য লেটার কিংবা দ্য এনভেলপ এমন হতে পারে। তো এবার আমরা সিস্টেমেটিক্যালি আমাদের যে ধারাবাহিকতাটা আমরা দেখালাম, ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রোনাউন রেফারেন্সটা আসলে খুব সহজ জিনিস, এটা খুব কঠিন জিনিস না। তবে প্রোনাউনের মধ্যে ক্রিটিক্যাল কতগুলো বিষয় আছে যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসে থাকে। তো প্রোনাউন রেফারেন্স আমরা এইচএসসি ফাইনাল পরীক্ষাতে প্রোনাউন রেফারেন্সের যে মার্কসটা আমরা পাবো, কিন্তু এই টাইপে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কীভাবে কোশ্চেনটা আসে সেটা আমার প্রায় 10 থেকে 12টা লেকচার আছে, তোমরা সেই লেকচারগুলো FY ইংলিশ উইন্ডো থেকে দেখে নিও, তোমরা খুব উপকৃত হবে আমি আশা করি। তো এবার আমরা
চলে যাচ্ছি মডেল কোশ্চেনে। তো এবার দেখো তোমাদের এসএসসি পরীক্ষাতে এই টাইপের একটা কোশ্চেন হবে, এই ধরনের একটা, এই যে ধরো এটা আমরা এখন এতক্ষণ যে স্ট্র্যাটেজিগুলো আলোচনা করলাম, অ্যাকর্ডিং টু দ্যাট স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুসারে আমরা এখন এই প্রোনাউন রেফারেন্সটাকে সলভ করব। তো তোমরা একটু পড়ো, দেখো তো এখানে কী লেখা আছে, কী লেখা আছে দেখো। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। নিচের প্যারাগ্রাফটাতে অথবা প্যাসেজটাতে কতগুলো আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স আছে। ওয়াই নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস, যেখানে প্রয়োজন সেখানে সেন্টেন্সগুলো পুনরায় লিখতে হবে। সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। এটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল, এসএসসি পরীক্ষাতে এসেছিল। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, প্রোনাউন রেফারেন্স যখন তোমরা লিখবে শুধু অ্যান্সার লিখলে হবে না, তুমি কোন জায়গায় প্রোনাউনটা, কোন জায়গাতে প্রোনাউনটা ইউরো রয়েছে সেটা চিহ্নিত করে শুধু অ্যান্সার লিখে দিলা, তুমি কোথায় অ্যান্সার লিখবে? এখানে কিন্তু এ বি সি ডি এই ধরনের ধারাবাহিকতা নেই, বা 1 2 3 এমন ধারাবাহিকতা নেই। তাহলে এটার স্ট্র্যাটেজি হলো তোমাকে অবশ্যই ফুল প্যাসেজটাই পরীক্ষাতে লিখতে হবে। শুধুমাত্র যে জায়গাটা তুমি চেঞ্জ করেছো, যে জায়গাটাতে তুমি অ্যান্টিসিডেন্ট দিয়েছো, অথবা তুমি আইডেন্টিফাই করেছো, অথবা ক্লিয়ার করেছো, সেই জায়গাটাকে এটা আন্ডারলাইন করতে হবে। তো ঠিক আছে, আমরা এটা সলভ করি। দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইজ আ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার নেশনাল লাইফ। যে লিবারেশন ওয়ার, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, এটা হলো বাংলাদেশের আমাদের জাতীয় জীবনে এটা একটা স্মরণীয় অবিস্মরণীয় ঘটনা। তো এখানে দেখো যে ওয়ার, যে লিবারেশন ওয়ার একটা অ্যান্টিসিডেন্ট অর্থাৎ নাউন, আবার বাংলাদেশ একটা অ্যান্টিসিডেন্ট নাউন। তাহলে এই যে দুটো অ্যান্টিসিডেন্টকে আমরা টার্গেট করে নিলাম, কারণ পরের সেন্টেন্সে এটার প্রোনাউন মিস্টেক প্রোনাউন থাকতে পারে আর কনফিউশন থাকতে পারে। তো ঠিক আছে, এখানে আমরা লিখলাম যে, যেমন এখানে দেখো she achieved her independence through sacrifice and bloodshed। সে অর্থাৎ সে তোমার অনেক রক্তক্ষয়, অনেক বিসর্জন এর মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছিল। তাহলে এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে এখানে একটা রেফারেন্স দিতে হবে। সে বলতে কাকে বোঝানো হয়েছে? তো এখানে রেফারেন্স দিতে গেলে একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা প্রোনাউনের পরিবর্তে রেফারেন্স দিতে যাই তাহলে অবশ্যই সেটাকে অ্যান্টিসিডেন্ট দিতে হবে, অর্থাৎ নাউন দিতে হবে। তাহলে এটা কি লিবারেশন আমরা এটা কি লিবারেশন ওয়ার লিখবো নাকি বাংলাদেশ লিখবো? তো নিশ্চয়ই বাংলাদেশ লিখবো, কারণ এটা নিশ্চয়ই বাংলাদেশ লিখবো। কারণ কেন লিখবো? কারণ বাংলাদেশ হলো আমাদের মাতৃভূমি, সেখানে মা সে, তো এই জন্য এখানে সি এর পরিবর্তে আমরা লিখবো এই যে আমরা সি এর এই যে পরিবর্তে আমরা এখানে লিখে দেব বাংলাদেশ। তো বাংলাদেশ লিখে দিয়ে আমরা এভাবে একটা বাংলাদেশ যখন আমরা লিখবো, কোথায় যেন আমরা লিখেছিলাম achieved her independence, এই যে বাংলাদেশ, তো এই যে বাংলাদেশ আমরা লিখেছিলাম, এটাকে এভাবে আমরা আন্ডারলাইন দিয়ে দেবো, পরীক্ষাতে এভাবে আন্ডারলাইন দিয়ে দেবো। তাহলে আমাদের 1 নম্বর হয়ে গেল। ঠিক আছে, আমাদের 1 নম্বর হয়ে গেল। এবার এই সেন্টেন্সটা পড়ি, বাংলাদেশ achieved her independence through sacrifice and bloodshed। এখানে কিন্তু এই যে স্যাক্রিফাইস, এটাও একটা নাউন, আবার ব্লাডশেড এটাও একটা নাউন। তো এগুলো অ্যান্টিসিডেন্ট। তো ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, এটা হলো একটা মানুষের জন্মগত অধিকার। তাহলে কোনটা? এটা কি ব্লাডশেডটা মানুষের জন্মগত অধিকার, নাকি স্যাক্রিফাইসটা মানুষের জন্মগত অধিকার, নাকি ইন্ডিপেন্ডেন্স মানুষের জন্মগত অধিকার? তো এখানে এই যে এটার কনফিউজিং, এখানে আমাদেরকে একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দিতে গেলে অবশ্যই অ্যান্টিসিডেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ নাউন ব্যবহার করতে হবে। এখানে কাকে বোঝানো হয়েছে? এই যে ইন্ডিপেন্ডেন্সটা বোঝানো হয়েছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স, যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য, তাহলে আমরা এভাবে বলবো যে ইন্ডিপেন্ডেন্স, এই যে ইন্ডিপেন্ডেন্স, আমরা এখানে ইটের পরিবর্তে ইন্ডিপেন্ডেন্স বসিয়ে দিলাম। তো ইন্ডিপেন্ডেন্স নিচে একটা আন্ডারলাইন করে দিলাম, আমাদের 2 নম্বর হয়ে গেল। তো ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, এটা হলো একটা মানুষের জন্মগত অধিকার। তাহলে জন্মগত অধিকারটা কোনটা ছিল? স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা হলো একটা মানুষের জন্মগত অধিকার। তো এই জন্য তাহলে দুইটাই এইভাবে আমাদেরকে ফুল প্যাসেজটা লিখে এইভাবে আন্ডারলাইন করে দিতে হবে। তো ডিয়ার লার্নার্স, on the night of March 25, এখানে একটা কমা দিলে সুন্দর হয়।
তাই না? একটা কমা দিলে সুন্দর হয়। দ্য নাইট অফ মার্চ 25th 1971 দ্য পাকিস্তান আর্মি, এটাকে পাকিস্তান আর্মি বলা যেতে পারে, আবার পাকিস্তানি আর্মি এটাও বলা যেতে পারে। পাকিস্তানি আর্মি ফেল আপন দ্য আনআর্মড স্লিপিং বাঙ্গালিজ। তাহলে এটা হলো কি 1971 সালের 25 মার্চ যে কালো রাত্রি, সেই কালো রাত্রিতে পাকিস্তানি আর্মি, পাকিস্তানি হানাদার বাহিনীরা যে ঘুমন্ত অর্থাৎ নির্দোষ আর নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লো। এই যে বিষয়টা নির্দোষ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লো, তাহলে এখানে এখানে এই সেন্টেন্সের মধ্যে আমরা কোনো কোনো প্রোনাউন দেখতে পাচ্ছি না এবং কোনো অস্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি না, সরাসরি বলা হচ্ছে, ক্লিয়ার। তাহলে এখানে পাকিস্তানি আর্মি এটা হলো একটা, এই যে পাকিস্তানি আর হলো আর্মি, এটা একটা অ্যান্টিসিডেন্ট আনআর্মড স্লিপিং বাঙ্গালিজ, বাঙ্গালিজ এটা একটা এটা হলো একটা অ্যান্টিসিডেন্ট। তাহলে এইবার অ্যান্টিসিডেন্টটা পরের সেন্টেন্সে কাজে লাগবে। তোমরা দেখো, বাট উই আর নট কাওয়ার্ডস, কিন্তু আমরা ভীরু নই, কাপুরুষ নই। কাওয়ার্ড শব্দের অর্থ হলো কাপুরুষ বা ভীরু। তো আমরা কাপুরুষের একটা ইংরেজি বলি চিকেন হার্টেড। চিকেন হার্টেড হলো ভীরু বা কাপুরুষ। চিকেন হার্টেড কেন বলা হচ্ছে? চিকেন মুরগির বাচ্চা, মুরগির বাচ্চাটাই বা কতটুকু, আবার মুরগির বাচ্চার যে হার্ট এটাই বা কতটুকু, তার মানে ছোট, একেবারে ভীতু। তো এবার চিকেন হার্টেড এটা হলো একটা সিনোনিম। তো কাওয়ার্ড, এখানে এখানে উই কাদেরকে বোঝানো হয়েছে? এবার আমরা প্রনাউন রেফারেন্সে আমরা চলে যাচ্ছি। তো উই কাদেরকে বোঝানো হয়েছে? ওইটা কি পাকিস্তানি আর্মিকে বোঝানো হয়েছে নাকি বাঙালকে বোঝানো হয়েছে? নিশ্চয়ই বাঙালিকে বোঝানো হয়েছে, কারণ উই আর নট কাওয়ার্ডস, আমরা ভীরু কাপুরুষ নই। এখানে উই বলতে বোঝানো হয়েছে দ্য বাঙালিজ এখানে, বাট দ্য বাঙালিজ ওয়ার নট কাওয়ার্ডস। তাহলে এখানে আমরা যদি এখানে লিখে উই, এখানে লেখা যাবে না, উইটার পরিবর্তে আমরা লিখব বাঙালিজ। এর আগে আমরা একটা নিশ্চয়ই একটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে, দ্য বাঙালিজ। তাহলে এই যে দ্য বাঙালিজ আমরা লিখলাম, এই যে দ্য বাঙালিজ, সরি, এই যে দ্য বাঙালিজ, এই যে বাঙালিজ অর্থাৎ দা আছে যেখানে, আমরা এখানে ঠিক আছে দা আছে, এই যে দা বাঙালিজ টোটাল এই যে দা বাঙালিজ, এই দা বাঙালিজটা হলো একসঙ্গে, এটা হলো আমাদের যে প্রোনাউন রেফারেন্স। তো এখানে যেটা ছিল উই ছিল, তাহলে উই না হয়ে উই দ্বারা কাকে বোঝানো হয়েছে সেই অ্যান্টিসিডেন্টটা দিতে হবে। সেই অ্যান্টিসিডেন্টটা দিলে আমাদের 1 নম্বর, তাহলে আমাদের 3 নম্বর পেয়ে গেলাম, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স আর হলো দ্য বাঙালিজ। দ্য বাঙালিজ ওয়ার নট কাওয়ার্ডস, বাঙালিরা ভীরু কাপুরুষ নয়। দে বিল্ড আপ স্ট্রং রেজিস্ট্যান্স এগেনস্ট দ্যাম, তারা তাদের বিরুদ্ধে একটা কী বলে, তাদের বিরুদ্ধে একটা স্ট্রং, একটা শক্তিশালী, একটা প্রকট একটা রেজিস্ট্যান্স তারা তৈরি করেছিল, তাদের বিরুদ্ধবাদ করেছিল, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করেছিল। তো এখানে দেম একটা কনফিউজিং একটা প্রোনাউন। দেন কাকে বোঝানো হয়েছে? দেম কি বাঙালিদেরকে বোঝানো হয়েছে নাকি পাকিস্তানি আর্মিদেরকে বোঝানো হয়েছে? তো এখানে কাদেরকে বোঝানো হয়েছে? যেহেতু এগেনস্ট একটা প্রেপোজিশন আছে, এই প্রেপোজিশনটার মাধ্যমে আমরা যে বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, তারা নিশ্চয়ই বাঙালিদের বিরুদ্ধে তো আর রুখে দাঁড়ায়নি। বাঙালিরা এই যে পাকিস্তানি আর্মি, দ্য পাকিস্তানি আর্মি, এই যে পাকিস্তানি আর্মি এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাই এখানে হবে, এখানে দেম না হয়ে হবে এখানে দেম না হয়ে হবে দ্য পাকিস্তানি আর্মি। ঠিক আছে, এ দ্য পাকিস্তানি আর্মি, এই যে আমরা লিখলাম, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটাই হলো প্রোনাউন রেফারেন্স। তো এটা হলো এগেনস্ট দ্যামের পরিবর্তে আমরা এটা লিখেছি। তাহলে আমরা এখন পেয়ে গেলাম 4 মার্কস, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, তারপরে দ্য বাঙালিজ, পাকিস্তানি আর্মি। আর একটা জায়গাতে থাকতে পারে সমস্যা, সেটা আমরা খুঁজে বের করবো এখন। দে ফট উইথ কারেজ ফর লং 9 মান্থস, তারা যুদ্ধ করার জন্য দীর্ঘ 9 মাস ব্যাপী খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। আফটার 9 মান্থস ব্লাডি ওয়ার অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স,
the red sun of independence rose in our soil on the 16th December 1971. তাহলে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং ত্যাগের বিনিময়ে ফ্রিডম ফাইটার যারা ছিল, মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা সূর্য উদয় হলো। তাহলে এই যে এখানে ফ্রিডম ফাইটার্স, এটা একটা মনে রাখতে হবে যে ফ্রিডম ফাইটার্স এটা কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট। এটার পরিবর্তে এমন হতে পারে, আবার অন্য জিনিস হতে পারে। আমরা দেখি নাও উই রিমেম্বার দ্যাম। তাহলে নাও উই রিমেম্বার দ্যাম, আমরা স্মরণ করি তাদেরকে উইথ গ্রেট রেসপেক্ট, অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করি। কাদেরকে স্মরণ করি? পাকিস্তানি আর্মিদেরকে স্মরণ করি, তাই না? নাকি? তো তাহলে পাকিস্তানি আর্মিদেরকে তো স্মরণ করি না, পাকিস্তানি আর্মিদেরকে আমরা স্মরণ করি না, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি হলো কাদেরকে? দ্যাম। এখানে একটা কনফিউজিং প্রোনাউন আছে, তো এটা রেফারেন্স দিতে হবে দ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য ফ্রিডম ফাইটার্স। এই যে এটা হবে এই কারেক্ট অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে দ্যাম বলতে বোঝানো হবে দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য ফ্রিডম ফাইটার্স। যেখানে দ্যাম বলতে দ্য ফ্রিডম ফাইটার্সকে বোঝানো হচ্ছে। তো দ্য ফ্রিডম ফাইটার নিচে আমরা একটা আন্ডারলাইন করে দিলাম। তো ঠিক আমি যেভাবে দেখিয়েছি এভাবেই প্রোনাউন রেফারেন্সগুলো ক্লাসে তোমাদের পরীক্ষাতে দিতে হবে, তাহলে তুমি 5-এ 5 পেয়ে যাবে। এছাড়া ভিন্ন দ্বিতীয় কোনো আর পদ্ধতি নেই। তাহলে আমরা ডিয়ার লার্নার্স, আমরা যে সিকোয়েন্সিয়ালি আজকে প্রোনাউন রেফারেন্সটি আলোচনা করলাম, আমি আশা করি যে তোমরা আমার আলোচনাটা আজকে খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে এখন থেকে নিশ্চয়ই তোমাদের প্রোনাউন রেফারেন্সের আর কোনো প্রবলেম থাকবে না। তো ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কানেক্টেড উইথ দিস ক্লাস। ধন্যবাদ সবাইকে।